নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এ রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 2 এর কোশ্চেন আনসারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি কর্নওয়ালিস, অপশান সি ক্লাইভ, অপশান ডি মিন্টো। সঠিকটা হচ্ছে অপশান এ ওয়ারেন হেস্টিংস। তারপর 2 আবওয়াব কর আদায় করা হতো অপশান এ শ্রমিকদের, অপশান বি কৃষকদের, অপশান সি পুরোহিতদের, অপশান ডি অভিজাতদের থেকে। সঠিকটা হচ্ছে অপশান বি কৃষকদের থেকে। তারপর 3 দ্বিতীয় ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের সময় বার্মার রাজধানী ছিল অপশান এ রেঙ্গুন, অপশান বি মায়ানমার, অপশান সি ইম্ফল, অপশান ডি ওটাকামুন্ড। সঠিকটা হচ্ছে অপশান এ রেঙ্গুন। তারপর 4 কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় অপশান এ 1802 খ্রিস্টাব্দে, অপশান বি 1803 খ্রিস্টাব্দে, অপশান সি 1804 খ্রিস্টাব্দে, অপশান ডি 1805 খ্রিস্টাব্দে। সঠিকটা হচ্ছে অপশান বি 1803 খ্রিস্টাব্দে। তারপর 5 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন অপশান এ দয়ানন্দ সরস্বতী, অপশান বি জ্যোতিরাও ফুলে, অপশান সি রাজা রামমোহন রায়, অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিকটা হচ্ছে অপশান বি জ্যোতিরাও ফুলে। তারপর 6 ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন জারি করেন অপশান এ লর্ড লিটন, অপশান বি লর্ড আমহার্স্ট, অপশান সি লর্ড রিপন, তারপর অপশান ডি লর্ড ডাফরিন। সঠিকটা হচ্ছে অপশান এ লর্ড লিটন। তারপর 7 দাদাভাই নওরোজি পেশায় ছিলেন অপশান এ বিচারক, অপশান বি ব্যবসায়ী, অপশান সি সিভিল সার্ভেন্ট, অপশান ডি অধ্যাপক। সঠিকটা হচ্ছে অপশান বি ব্যবসায়ী। তারপর 8 হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ শিশির কুমার ঘোষ, অপশান বি নবগোপাল মিত্র, অপশান সি আনন্দমোহন বসু, অপশান ডি মহাত্মা গান্ধী। সঠিকটা হচ্ছে অপশান বি নবগোপাল মিত্র। তারপরে হচ্ছে 9 দাদন প্রথা যুক্ত ছিল অপশান এ কফি, অপশান বি পাট, অপশান সি নীল, অপশান ডি চা চাষের সঙ্গে। সঠিকটা হচ্ছে অপশান সি নীল। তারপর 10 ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় অপশান এ 1813 খ্রিস্টাব্দে, অপশান বি 1823 খ্রিস্টাব্দে, অপশান সি 1814 খ্রিস্টাব্দে, অপশান ডি 1833 খ্রিস্টাব্দে। সঠিকটা হচ্ছে অপশান এ 1813 খ্রিস্টাব্দে। তারপর 1 ড্যাশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত 1876 খ্রিস্টাব্দে। তারপর 2 জাতীয় কংগ্রেসের জনক বলা হয় ড্যাশ। উত্তরটা হচ্ছে অ্যালেন অক্টেভিয়ান হিউমকে। তারপর 3 দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের কৃষকেরা ড্যাশ নামে পরিচিত। উত্তরটা হচ্ছে মোহপালা। তারপরে হচ্ছে 4 ভারতের প্রথম ভাইসরয় হলেন ড্যাশ। উত্তরটা হচ্ছে লর্ড ক্যানিং। তারপরে হচ্ছে 1 মহল কথাটির অর্থ কী? কথাটির একটা অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি। তারপর 2 বাংলার ভূমিহীন কৃষকরা কী নামে পরিচিত? উত্তরটা হচ্ছে ভাগ চাষি। তারপর 3 তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তরটা হচ্ছে ওহাবি আন্দোলন। তারপরে হচ্ছে 4 ওয়েডারবার্ন কে ছিলেন? 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়েডারবার্ন জানান হিউম বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব পরিচিত। তাহলে ওয়েডারবার্ন হচ্ছে একজন প্রাক্তন সিভিল সার্ভেন্ট ছিলেন। 5 সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? উত্তরটা হচ্ছে বাহাদুর শাহ জাফর। তারপরে হচ্ছে 6 রেলপথের জনক কাকে বলা হয়? উত্তরটা হচ্ছে লর্ড ডালহৌসি। তারপরে হচ্ছে 1 সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটা শর্ত। সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। কোম্পানির জমির মালিকানা নিজের হাতে রাখার জন্যই সূর্যাস্ত আইন চালু করে। তারপর 2 ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল। অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুইয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের তরুণ শিক্ষক। যুক্তিবাদী এই শিক্ষকের অনুগামী ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়।
ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উল্লেখযোগ্য সদস্যগণ হলেন প্যারীচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। কার্যকলাপ: ইয়ং বেঙ্গল গোষ্ঠী বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতপাত প্রভৃতি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। তারপর 4-3 কত খ্রিস্টাব্দে এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল ডিসেম্বর মাসে অনুষ্ঠিত। সেই সভায় সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই ভারতীয় কংগ্রেসের শুরু হয়েছিল। তারপর 4-4 দাক্ষিণাত্য হাঙ্গামা কী? কৃষির বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিলেন। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বেড়ে গিয়েছিল। তার ফলে দাক্ষিণাত্যে কার্পাস তুলোর চাষ বেড়ে যায়। কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর দাক্ষিণাত্যে 1870 খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একদম কমে যায়। তার ওপরে চড়া হারে রাজস্বের চাপ ছিল কৃষকের ওপর। সেই সময় খরা ও অজন্মার ফলে কৃষক সমাজ চূড়ান্ত দুর্দশার মুখে পড়েছিল। সেই দুর্দশার সুযোগ নিয়েছিল স্থানীয় সাহুকার মহাজনেরা। সাহুকারেরা চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করত। এর বিরুদ্ধে দাক্ষিণাত্যের তুলা চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। সাহুকারদের আক্রমণ করে তাদের দখলে থাকা কাগজপত্রগুলি পুড়িয়ে দেয় বিদ্রোহী চাষিরা। আহমদনগর ও পুনা জেলায় বিদ্রোহ তীব্র আকার নিয়েছিল। 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা ওই বিদ্রোহকে ঔপনিবেশিক প্রশাসন দাক্ষিণাত্য হাঙ্গামা নাম দিয়েছিল। তারপর 4-5 চরমপন্থী বলতে কী বোঝো? একজন চরমপন্থী নেতার নাম লেখো। কংগ্রেস প্রতিষ্ঠার পর প্রথম পর্যায়ের নেতাদের নীতি ও কার্যক্রমে অনেক কংগ্রেসই বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এই বিক্ষুব্ধ গোষ্ঠী সরকারের কাছ থেকে দাবি আদায়ের জন্য চরম বা কঠোর পদ্ধতি অনুসরণের পক্ষপাতী ছিলেন। এরা চরমপন্থী নামে পরিচিত। চরমপন্থী নীতি: আবেদন বিরোধী। দাবি আদায়ের জন্য সরকারের কাছে আবেদন না করে তারা বল প্রয়োগের পক্ষপাতী ছিলেন। স্বরাজ লাভ: চরমপন্থী গোষ্ঠী স্বরাজ লাভকে লক্ষ্য স্থির করে স্বায়ত্তশাসন অর্জন করাকে নয়। বীর পূজা: রানা প্রতাপ, শিবাজির আদর্শ এই গোষ্ঠীর প্রেরণা ছিল। এই প্রেরণা থেকে তারা শরীরচর্চা ও অস্ত্র শিক্ষার জন্য বিভিন্ন সমিতি গড়ে তোলেন। নেতৃত্ব: পাঞ্জাবের লালা রাজপত রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক, বাংলার বিপিনচন্দ্র পাল ছিলেন এই গোষ্ঠীর বিশিষ্ট নেতা। 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে এই গোষ্ঠী কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়। কিছুকাল পর আবার কংগ্রেসের সঙ্গে মিলিত হয়ে যায়। তারপর 4-6 কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়? 19 শতকের মাঝামাঝি সময় বিধবা নারীদের পুনরায় বিয়ে দেওয়া নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন গড়ে তুলেছিলেন। রামমোহনের মতো বিদ্যাসাগরও ব্রিটিশ প্রশাসনের কাছে আইন জারি করে বিধবা বিবাহ চালু করার দাবি জানিয়েছিলেন। 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়। কিন্তু সমাজের সর্বস্তরে মোটেই বিধবা বিবাহ জনপ্রিয় হয়নি, বরং বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি বিধবা বিবাহ আয়োজন করা হয়েছিল। টিকা লেখো 5-এ। 1 নম্বরে বলেছে টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব। ঔপনিবেশিক শাসনে ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার রাজনৈতিক ও সামরিক প্রয়োজনে রেল ব্যবস্থার মতো টেলিগ্রাফ ব্যবস্থারও বিকাশ ঘটেছিল। মূলত রেল ব্যবস্থার সহগামী হিসেবে টেলিগ্রাফ ব্যবস্থার প্রসার লাভ করে। সূচনা: 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল অঞ্চল জুড়ে টেলিগ্রাফ ব্যবস্থা চালু করা হয়। যদিও 1856 খ্রিস্টাব্দের শেষে ভারতীয় উপমহাদেশে টেলিগ্রাফ কেন্দ্রের সংখ্যা দাঁড়ায় 46টি। বিস্তৃতি: ভারতবর্ষের প্রায় 4250 মাইলেরও বেশি অঞ্চল টেলিগ্রাফ যোগাযোগের আওতায় এসে গিয়েছিল। এর ফলে কলকাতা থেকে আগ্রা, উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলি, বোম্বাই, মাদ্রাজ ও ওটাকামুন প্রভৃতি অঞ্চলে টেলিগ্রাফ ব্যবস্থার বিস্তার ঘটে। 1865 খ্রিস্টাব্দের মধ্যে 17,500 মাইল এবং ঊনবিংশ শতকের শেষ দিকে
52,900 মাইল অঞ্চল জুড়ে টেলিগ্রাফ লাইন সম্প্রসারিত হয়। প্রয়োজনীয়তা: টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের ফলে উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জরুরি সংবাদ ও তথ্য দ্রুত শাসন কেন্দ্রগুলিতে পৌঁছে যায়। রেলপথ বরাবর টেলিগ্রাফ লাইন তৈরির ফলে রেল স্টেশনগুলির মধ্যে সংযোগ স্থাপন এবং রেলের সিগন্যাল ব্যবস্থা কার্যকর করা সহজতর হয়। টেলিগ্রাফ ব্যবস্থা বিস্তারের মাধ্যমে ভারতের রাজনৈতিক অস্থিরতার সংবাদও ব্রিটিশ সরকারের কাছে দ্রুত পৌঁছে যেত। যেমন দ্বিতীয় ইঙ্গো-বার্মা যুদ্ধের সময় 1852 খ্রিস্টাব্দে ব্রহ্মদেশের রাজধানী রেঙ্গুনে পরাজয়ের সংবাদ লর্ড ডালহৌসি টেলিগ্রাফের মাধ্যমে পেয়েছিলেন। এমনকি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের খবরও টেলিগ্রাফের মাধ্যমে ব্রিটিশ প্রশাসনিক কেন্দ্রে পৌঁছয়। এইভাবে টেলিগ্রাফ ব্যবস্থা ক্রমশ ইউরোপীয় ও ভারতীয় ব্যবসায়ীদের আকৃষ্ট করতে থাকে। ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ ব্যবস্থা ঘটলে ভারতে প্রশাসনিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের ভিত্তি সুদৃঢ় রূপ লাভ করে। 5.2 নীল বিদ্রোহ ও হিন্দু প্যাট্রিয়ট। ওই প্রশ্নের জন্য উত্তরটা লিখলে হবে। উপনিবেশিক আমলে ভারতবর্ষে প্রধানত বাংলায় 1859 থেকে 60 খ্রিস্টাব্দে নীল চাষ ও নীলকর সাহেবদের অত্যাচারকে কেন্দ্র করে যে কৃষক বিদ্রোহ সংগঠিত হয় তা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। ব্রিটিশ শাসক নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে বাংলার নীল চাষিরা বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে বিদ্রোহ শুরু করে। নীল বিদ্রোহ এবং হিন্দু প্যাট্রিয়ট। বাংলায় 1859 থেকে 60 খ্রিস্টাব্দে সংগঠিত নীল বিদ্রোহের প্রতি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সহমর্মী অবস্থান গ্রহণ করেছিলেন। সাঁওতাল বিদ্রোহের মতোই নীল বিদ্রোহ সম্পর্কেও তার বক্তব্য ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলকর সাহেবদের বিরুদ্ধে চাষিদের সমর্থন করে এই সংবাদপত্রে লেখালেখি শুরু করেন। শুধু তাই নয়, বিভিন্ন অঞ্চল থেকে নীলকরদের অত্যাচারের ফলে চাষিদের দুঃখ দুর্দশা সম্পর্কে খবরাখবর সংগ্রহের জন্য তিনি শিশির কুমার ঘোষ ও মনমোহন ঘোষকে নিয়োগ করেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় তিনি নীল চাষ সম্পর্কে লেখেন যে বাংলায় নীল চাষ একটি সংগঠিত জুয়াচুরি ও নিপীড়নের ব্যবস্থা। এই সংবাদপত্রে আরও বলা হয় যে যে চাষি একবার নীল চাষ করেছে তার বেঁচে থাকতে আর মুক্তি পাওয়ার উপায় নেই। নীল চাষ করে কোনো চাষি ন্যায্য দাম পায় না, ফলে লাভের থেকে ক্ষতি হয় বেশি। নীলকরদের বিরোধিতা করলে চাষিদের অত্যাচারিত হতে হয়। এইভাবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মধ্য দিয়ে নীল বিদ্রোহের খবরাখবর বাংলার শিক্ষিত জনগণের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছিল। 5.3 পণ্ডিতা রমাবাঈ কে ছিলেন? শিক্ষা বিস্তারে তার ভূমিকা। পণ্ডিতা রমাবাঈ ভারতের নারী শিক্ষার প্রসারে তার অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন। স্মরণীয় হওয়ার কারণ, রমাবাঈ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাচীন ভারতীয় শাস্ত্রে তার যথেষ্ট জ্ঞান ছিল। তিনি এক শূদ্রকে বিয়ে করে সমাজে প্রচলিত জাতিভেদের বাধাকে নস্যাৎ করেছিলেন। তিনি বিধবা অবস্থায় ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন। তিনি বিধবা মহিলাদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সমকালীন সমাজ ব্যবস্থায় তিনি ছিলেন জ্বলন্ত প্রতিবাদ। নারী শিক্ষার প্রসারে তার বিশিষ্ট ভূমিকা ছিল। 5.4 ইলবার্ট বিল বিতর্ক। ভারতে উদারপন্থী বড়লাট লর্ড রিপন এর নির্দেশে আইন সচিব স্যার কোর্টনি পেরিগ্রিন ইলবার্ট ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের বিচার ব্যবস্থার সমতা দানের উদ্দেশ্যে এই বিল বা খসড়া তৈরি করেন। ইলবার্ট বিল একজন ভারতীয় সেশন জজ একজন ইউরোপীয় সেশন জজ এর সমমর্যাদার অধিকারী হলেও সমক্ষমতাসম্পন্ন ছিলেন না। একজন ভারতীয় জজ একজন ইউরোপীয় অপরাধীর বিচার করতে পারতেন না। ইলবার্ট বিল ভারতীয় সেশন জজদের সেই অধিকার প্রদান করে। পরিণতি, এই বিল এর বিরুদ্ধে ইউরোপীয়রা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে তুমুল আন্দোলন করে। শেষে ইউরোপীয়দের স্বার্থরক্ষার জন্য জুরি ব্যবস্থা যুক্ত করে বিলটি পাস হয়। বিলটির প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয়। তারপর 6-1 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। সূচনা: 1857 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনীর অসন্তোষের কারণে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সূচনা ঘটলে কোম্পানির অপশানের বিরুদ্ধে দেশবাসীর
ক্ষোভ প্রকাশ পায় মহাবিদ্রোহের মধ্য দিয়ে। ব্রিটিশ শাসনে নির্যাতিত বিভিন্ন শ্রেণীর ক্ষোভের ফল ছিল মহাবিদ্রোহ। স্বাধীনতা সংগ্রামী দামোদর সাভারকর মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন। মহাবিদ্রোহের কারণ: রাজনৈতিক সত্যবিলোপ নীতি। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে বহু দেশীয় রাজ্য গ্রাস করেন। এভাবেই একে একে ঝাঁসি, সাতরা, তাঞ্জোর, নাগপুর সহ বিভিন্ন রাজ্য ব্রিটিশ সরকার গ্রাস করে। রাজপ্রাসাদ লুণ্ঠন। কুশাসনের অজুহাতে ব্রিটিশ অযোধ্যা ও নাগপুরের শাহ ও তার আত্মীয়দের রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয় এবং নাগপুরের ভোঁসলে রাজপরিবারের অবসান ঘটিয়ে প্রচুর সম্পদ লুণ্ঠন করে। এরপর তারা নবাব ও তার আত্মীয়দের রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলে জনগণ ব্রিটিশের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। সামাজিক বৈষম্য। সামাজিক দিক থেকে ইংরেজরা ছিল শাসক এবং ভারতীয়রা ছিল শাসিত। বৈষম্য ভারতবাসীর চেতনাকে জাগ্রত করতে সাহায্য করে। ভারতীয়দের প্রতি ঘৃণা। ভারতীয়রা ব্রিটিশের চোখে ছিল ঘৃণার পাত্র। তবু বহু ইউরোপীয় পার্ক ও ক্লাবে লেখা থাকত কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। আগ্রার এক ইংরেজ ম্যাজিস্ট্রেট আইন জারি করে বলেছিলেন, প্রত্যেক ইংরেজকেই ভারতবাসী সেলাম জানাবে। ধর্মীয় বিভিন্ন প্রথার বিরোধিতা। সতীদাহ প্রথা ও গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথা রদ, শিশু হত্যা নিবারণ, বিধবা বিবাহ প্রচলন ইত্যাদিতে ইংরেজের ইতিবাচক ভূমিকায় কুসংস্কারাচ্ছন্ন ভারতবাসী যথেষ্ট অসন্তুষ্ট হয়। ধর্মীয় কর আরোপ। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর কর চাপানো হলে ভারতবাসীর ধর্মবিশ্বাসে আঘাত লাগে। বিভিন্ন মন্দির ও মসজিদের জমির ওপর নির্ভরশীল হিন্দু মুসলিম পরিবারগুলি ক্ষিপ্ত হয়ে ওঠে। অর্থনৈতিক। কুটির শিল্প ধ্বংস। ব্রিটিশ নিজেদের স্বার্থে ভারতের তাঁত শিল্পকে ধ্বংস করে। ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্য বিনা শুল্কে ভারতে আমদানি করে ভারতকে কাঁচামাল সরবরাহের দেশে পরিণত করে। চাকুরিতে বঞ্চনা। ভারতবাসীদের দুর্নীতিগ্রস্ত ভেবে সরকারি উচ্চপদস্থগুলি থেকে তাদের বঞ্চিত করে সেগুলি শুধুমাত্র শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত রাখা হয়। এতে ভারতীয়দের ক্ষোভ বাড়ে। সামরিক। নৌসেনাদের অভদ্রতা। ব্রিটিশ নৌ অফিসাররা ভারতীয় সিপাহীদের কারণে অকারণে গালিগালাজ করত। ব্রিটিশ অফিসারদের এই আচরণ সিপাহীদের অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে। অন্যান্য সুযোগ সুবিধার অভাব। ব্রিটিশ সেনা ও ভারতীয় সিপাহীদের মধ্যে যথেষ্ট বেতন বৈষম্য ছিল। এছাড়াও ভারতীয় সিপাহীদের অতিরিক্ত ভাতা দেওয়া হতো না বা তাদের কোনো পদোন্নতি হতো না। প্রত্যক্ষ এনফিল্ড রাইফেল। ব্রিটিশ সরকার এনফিল্ড রাইফেল নামে এক নতুন বন্দুকের ব্যবহার চালু করে। এই বন্দুকের টোটা দাঁতে কেটে বন্দুকে ভরতে হতো। গুজব রটে যে হিন্দু ও মুসলমান সৈনিকদের ধর্মনাশের জন্য গরু ও শূকরের চর্বি দিয়ে এই টোটা তৈরি করা হয়েছে। এতে ভারতীয় মুসলিম ও হিন্দু সিপাহীরা ধর্মনাশের আশঙ্কায় সিপাহী বিদ্রোহ ঘোষণা করে। 6.2 জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা লেখো। সংবাদপত্র ও জনমত গঠন। ভারতীয় জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। শিক্ষা ও সমাজ সংস্কার ক্ষেত্রেও সংবাদপত্রগুলির অবদান অপরিসীম। 1780 খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গ্যাজেট নামে প্রথম একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। নির্ভীক ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের ফলে হিকি কোম্পানি প্রশাসনের বিরাগভাজন হয়। শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন ও সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয়। ভারতীয় সমাজ সংস্কারকদের অনেকেই বিভিন্ন সংবাদপত্র প্রকাশ ও সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন। 6.3 চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এই বন্দোবস্তের সুফল বা সুবিধাগুলি হলো 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত করেন।
এর সুফল বা সুবিধাগুলি ছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে সরকারের প্রাপ্য রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয়েছিল। জমিতে জমিদারের স্বত্ব সুনিশ্চিত হওয়ার জন্য জমির উন্নতির দিকে জমিদারগণ নজর দিয়েছিলেন। তাছাড়া কৃষকদের অবস্থার উন্নতি ঘটেছিল। এবার চিরস্থায়ী বন্দোবস্তের কুফল বা অসুবিধাগুলি হলো 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। এর কুফল বা অসুবিধাগুলি হলো সূর্যাস্ত আইন অনুসারে জমিদারগণ নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা দিতে না পারলে জমিদারি হাতছাড়া হতো। 2 নিলামের মাধ্যমে জমির বন্দোবস্ত দেওয়ার ফলে অনেক ভূঁইফোর জমিদারের উৎপত্তি হয়েছিল। তারপর 3 কৃষক ও সরকারের মাঝে মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব হয়েছিল, ফলে কৃষকদের উপর অত্যাচার বেড়েছিল। 6.4 রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। জেনারেল লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ নির্মিত হয়। ভারতের রেল ব্যবস্থা ছিল ব্রিটিশ শাসনের অন্যতম প্রতীক। কবি রুইয়ার্ড কিপলিং রেলপথকে সভ্যতার মাপকাঠি বলেছেন। রেলপথ বানানোর উদ্দেশ্য। ভারতে রেলপথ বানানোর পেছনে ব্রিটিশদের অনেক উদ্দেশ্য ছিল। ডালহৌসির উদ্দেশ্য। ভারতীয় রেলপথের জনক লর্ড ডালহৌসি ভারতে রেলপথ নির্মাণের প্রয়োজনীয়তাগুলি তুলে ধরেছেন। তা হল ভারতের বিভিন্ন জায়গায় দ্রুত সেনাবাহিনী পাঠানো, রেলপথ স্থাপনের মাধ্যমে ভারতে ব্রিটিশ পুঁজি ও উদ্যোগের প্রসার ঘটানো। 3 ভারতে বাণিজ্য সুযোগ সুবিধা বাড়ানো। 4 ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বন্দরগুলির সংযোগের মাধ্যমে মালপত্র আদান প্রদানের সুযোগ বৃদ্ধি করা। তারপরে হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। ভারতের রেলপথ স্থাপনের অর্থনৈতিক উদ্দেশ্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে তৈরি জিনিসপত্র দ্রুত ভারতের বাজারে পৌঁছে দেওয়া। দ্বিতীয়ত, ভারতে উৎপন্ন কাঁচামাল সহজে বন্দরে নিয়ে যাওয়া। রাজনৈতিক উদ্দেশ্য। রেলপথ স্থাপনের রাজনৈতিক উদ্দেশ্য হলো প্রথমত বৃহৎ ভারত সাম্রাজ্যের সর্বত্র নিয়ন্ত্রণ বজায় রাখা। দ্বিতীয়ত, বিভিন্ন প্রশাসনিক কাজের দ্রুত তদারকি করা। তারপরে হচ্ছে সামরিক উদ্দেশ্য। রেলপথ বানানোর সামরিক উদ্দেশ্য ছিল প্রথমত 1 ভারতের বিভিন্ন অঞ্চলের বিদ্রোহ দমন করার জন্য দ্রুত সেনাবাহিনী পাঠানো। দ্বিতীয়ত, সেনাবাহিনীর জন্য দ্রুত খাদ্য ও অস্ত্রশস্ত্র পাঠানো। তৃতীয়ত, বিভিন্ন সেনা ছাউনিকে রেলপথের মাধ্যমে যুক্ত করা। চতুর্থত, খরা, দুর্ভিক্ষ ও বন্যা কবলিত অঞ্চলে সেনাবাহিনীর সাহায্যে দ্রুত সরকারি ত্রাণ সামগ্রী পাঠানো। বস্তুত ভারতবর্ষ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের একটা রত্ন। ভারতের ভূ রাজনৈতিক এবং সামরিক গুরুত্বের জন্যই এখানে ব্রিটিশ সরকার রেলপথ নির্মাণে উদ্যোগ নেয়। রেলপথ স্থাপনের 2টি অসুবিধা লেখো। জন্য এই উত্তরটা লিখলে হবে। ভারতে রেলপথ নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার নতুন গতি এলেও এর ক্ষতিকারক প্রভাবগুলিও লক্ষণীয়। রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জলনিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, আর তার দরুন নানা সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব ঘটে। রেলপথ নির্মাণের জন্য অনেক গাছ কাটার ফলে পরিবেশ দূষিত হয় এবং ভূমিক্ষয় বৃদ্ধি পায়। উপজাতিরা বিক্ষুব্ধ হয়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে ক্লিক করবে, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।